কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, কারণ ওর ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। কলেজে ক্লাস করে বের হচ্ছি, তখনই মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে তো খুব ঘুরলি। কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। এইখানে না, বিকেলে পার্কে আয়। আচ্ছা চল, তোকে নামিয়ে দেই। মিতুকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। কই ছিলি? কলেজে কই আবার থাকবো। তোর বাইকের পিছনে মেয়েটা কে ছিল? ও, ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিন যেন কোনো মেয়েকে বাইকের পিছনে নেওয়া না হয়, আর কোনো মেয়ের সাথে প্রেম টেম করা যেন না শুনি। আম্মু, আমার রুমে চলে আসলাম। এসে দেখি ইরা আমার বিছানায় বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে? আর কান্না করতেছো কেন? ইরা কান্না করেই যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম। ও উঠে সোজা আমার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘোরাঘুরি করতেছিস। বলে ইরা কান্না করতে লাগলো। আরে আমি তো ওকে বাসায় নামিয়ে দিতে গেছিলাম। কেন তোকে বাসায় নামিয়ে দিতে হবে কেন? ওর কি হাত পা নেই, চলতে পারে না? রিক্সায় যাবে, অটোতে যাবে, তোর বাইকে কেন? আর নিব না, হইছে। এবার কলার ছাড়ো, লাগছে। ইরা আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো আর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে দে। ঠিক আছে, সারাদিন না খেয়েছিলাম, এখন না খেয়ে শুয়ে থাকি। ইরা আমার মুখ তুলে তাকালো, তারপর আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হইছে, এখন চুপচাপ শুয়ে থাকবি। ইরা আমার বুকে শুয়ে পড়ল। একসময় ইরা ঘুমিয়ে পড়ল। আমি ওকে ডেকে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া করলাম। ভাবি, আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন? তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুই ওই ঘরে গিয়ে ঘুমা। কি বলছো জাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি ভাবির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি ইরা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি ইরাকে ডাক দিলাম। একটু পর ইরার ঘোর ভাঙলো। চোখ মুখে ঘুমের ছাপ কম, রাগেরটাই বেশি। এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? আমার তো খিদে লাগছিল, তাই উঠে আসছিলাম। ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি যেন তার রুমে শুয়ে পড়ি। তাই আমি এখানে এসে শুয়ে পড়ছিলাম। দোষ করছে, আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আম্মু যে বাইকে মেয়ে উঠতে মানা করছে। সেটা অন্য মেয়ে ওঠাতে মানা করেছি, আমাকে না। কেন? তোমার আম্মুকে গিয়ে বলো। আমি কি জানি? আমি রেডি হতে গেলাম, ইরা রেডি হতে গেল, আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কি ইরাকে বাইকে নিব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। দূর, কিছুই বুঝি না, কি বলো তোমরা? বাইকটা বের করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ইরা এসে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনে পার্কের দিকে গেলাম। ইমন, গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি গাড়ি দাঁড় করিয়ে ওকে আইসক্রিম কিনে দিলাম। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমি পার্কের ভিতরে এসে দেখি মিতু বসে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে, কখন এলি? একটু আগে, বস। আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। না, বসবো না, কি বলবি বল। আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, প্লিজ। মিতুর কথা শুনে আমি তো পুরাই থ হয়ে গেলাম। তখনই কে যেন আমাকে টান দিয়ে মিতুর থেকে আলাদা করে দিল। পিছনে তাকিয়ে দেখি ইরা। 2-3টা পড়ে গেল গালে, মাথাটা ঝিমঝিম করছে। এই, তুমি ওকে মারলে কেন? আমি এখানে তোমার সাথে কথা বলছি না, সো চুপ থাকলে ভালো হয়। মানে কি বলতে চাচ্ছ? আর তুমি কোন সাহসে মারলে ওকে? ইরা মিতুকে চর মেরে বসলো। আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ করে থাকতে? ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই একে জড়িয়ে ধরেছিলি কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিব, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না। আসলে আমি পাগল। কেন যে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো, তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করে গেছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসা নেই। আসলে
আমার মতো মেয়ে হয়তো ভালোবাসার যোগ্য নয়, পারলে ক্ষমা করে দিও। ইরা কাঁদতে কাঁদতে মিতুর কাছে আসলো। আপু, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা সহজ, কিন্তু বিপরীতের মানুষটার ভালোবাসাটা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, আবার সম্ভবও হয় না। যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। ইমন খুব ভালো ছেলে, আপনাকে অনেক ভালো রাখবে, মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি, আপনি হয়তো এটাও ভাবছেন যে ইমনকে আমি আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না, আমি আপনাদের পথের কাঁটা হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, পারলে মাফ করে দিয়েন প্লিজ। কথাটা বলে ইরা ওখানে থেকে কান্না করতে করতে চলে আসলো। আমি বাইক নিয়ে ইরার পিছন পিছন বাসায় আসলাম। ইরা ওর রুমে ঢুকে গেল। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ধুর, কি করতে গেলাম আর কি হয়ে গেল? আমাকে ইরাকে বলতেই হবে সত্যিটা। আমি ইরা রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। ইরা হয়তো কাঁদছে, নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। আমি ইরাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ইরা দরজা খুলল না। আমি দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। ইরা দরজা খুলল। প্লিজ আমায় একটু একা থাকতে দিন। যদি আপনি আরেকবার এভাবে এসেছেন, তাহলে আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব। কথাটা বলেই ইরা দরজা বন্ধ করে দিল। আমি রুমে চলে আসলাম। একটু পর ভাবি খাবার জন্য ডাকলো। গিয়ে দেখি ইরা নেই। ইরার সাথে তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তাহলে ও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়ে নিজের রুমে চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ভাবি। আমার ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, এমনি ভালো লাগছে না। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? আসলে তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করছে, তাই খুব খারাপ লাগছে। তুই ভাবিস না, আমি সব ঠিক করে দিব, তুই এখন ঘুমা। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি চুপ করে শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ইরার হাসি মুখটা সামনে আসছে। যে করেই হোক ওকে আমাকে পেতেই হবে। ওকে আর আমার থেকে দূরে যেতে দিব না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ইরা, আমি তোমাকে ভালোবাসি। কাল যে করেই হোক ওর থেকে ক্ষমা চাইতে হবে। দরকার পড়লে ওর পায়ে পড়ব, কিন্তু ওকে নিজের থেকে দূরে যেতে দিব না। সারা রাত ঘুম হয়নি। ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুমে ফাঁকা, ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি, 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 কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে, অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কয়টা ট্রেন? 10:30টায়। আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইডে বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়ল। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা? পেলি ওকে? না ভাবি। আচ্ছা তুই বাসায় আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরার ছবিটা ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে। আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগাই দেই। চোখ খুলে দেখি মাথায় হাত আর পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি, তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদেরকে ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কেমন করে? কিছু হয়নি তো? কিছু হয়নি। তুই জানিস তোর মাথায় হাতে পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকালে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি, কিন্তু হাতটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি। আকাশে তারার মেলা, হাজারো তারার ভিড়ে চাঁদটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। ভাবি, তুমি এখানে? এত রাতে এখানে মন খারাপ হয়ে বসে আছিস কেন? এখনো বলবি তোর কিছু হয়নি? আসলে ভাবি, ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না।
ভাবি আমি ইরাকে ভালোবাসি, আর আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া, আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনে সব কথা ভাবিকে খুলে বললাম। বুঝলাম, এটা শুধু ভুল বুঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগে বুঝে গেছি। আচ্ছা, আমি দেখি কি করা যায়, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকা চলবে না। যা, রুমে গিয়ে রেস্ট নে। এইভাবে 5 দিন কেটে গেল। মাথা হাত পায়ে সেলাই খুলে ফেললেও দাগগুলো রয়ে গেছে। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন? আজ তুই, আমি আর তোর ভাইয়া আমাদের বাসায় যাব। ভাবির কথাটা শুনে আমার খুশির সীমানা ছিল না। ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ভাবি, তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হয়েছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম, তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কিরে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে? হয়েছে, তোর তো আর তর্স হয়েছে না। কেন? আচ্ছা, তুমি আরেকটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোনদিন ময়দা মাখছি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মার হয়নি অনেকদিন। আহ, তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতেই তোমার ময়দা মাখতে অনেক সময় চলে গেছে, আর দেরি করলে ট্রেন মিস। ভাবি রাগ করছো কেন? ভাইয়া তো মজা করে বলছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না। আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওর আজ খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তর সইছে না, কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পারছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না, এমনি। তবে একটা কথা বলি দেই, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাচ্ছিলি? আরে না, আমি তো ভাবছিলাম আধা ঘন্টা। আর বাবা রে বাবা, কি প্রেম, পাগল দেবর আমার। দূর, তোমাদের যত সব আলতু ফালতু কথা। থাকবোই না আর এখানে। কথাটা বলার পর সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কার যেন হাত পড়ল। পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে পড়ছি। তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশনে আসলো। স্টেশন থেকে বেরিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া রিক্সার ভাড়া দিয়ে। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার দরজার কলিং বেল চাপতেই একটা মহিলা দরজা খুলে দিল, আর ভাবি তাকে জড়িয়ে ধরলো। হয়তো এটা ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভিতরে গেলাম। ইরা, ইরা, দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে। হয়তো সারা রাত ঘুমায় না। কেমন আছেন দুলা ভাই? ভালো আছি, তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার একই অবস্থা করেছিস বলতো। ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করে না। আমি কি করব বল, ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দিব। ইরা, ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরার চোখ আমার উপর পড়লো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার মাথা নিচু করলো। তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এটা আপনার রুম। ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। ইরা পাশের রুমে ঢুকে গেল। হয়তো ওটা ওর রুম। ফ্রেশ হয়ে
শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছুক্ষণ থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাইয়া ওদের জামাই, ভাইয়াকে খাওয়াক, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। কি ব্যথা! পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে, ভাইয়ার যে কি অবস্থা হচ্ছে কে জানে। ব্যথা! হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকিয়ে দেখি একটা মেয়ে। ভাইয়া আসতে পারি? আসো। এই নিন। হাতে একটা 7 আপের বোতল ধরিয়ে দিয়ে। যাক, মেয়েটা মনের কষ্ট বুঝছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিনথি, আমি আপনার ভাবির চাচাতো বোন। ও আচ্ছা। ভাইয়া একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে এই দাগ কিসের? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিনথি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছিল শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতিছো কেন? ঘুরতে যাব, চলো। যাও তোমরা, আমি যাব না। ও, ইরাও যাবে আমাদের সাথে, তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমি এক কোণে। ইরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় ইরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের উপর যেই হাত দিতে যাব অমনি ও হাত সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়া আর ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর এদিকে আমি শুধু বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম। ছেলেটি ইরা আর আমার মধ্যে বসে আছে, ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম। ইরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন ছেলেটার সাথে হেসে কথা বলছে। এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়াধরা দেই, কিন্তু কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো? এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম। কারোর জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে আছেন তাই বললাম। একা বসে থাকলে কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না, তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অত বুঝে কি হবে বলেন তো? আমি ইমন। নিশি। আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোনটা? এই যে, কারোর জন্য অপেক্ষা করছেন কিনা? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। কে এসে? ওই যে দেখছেন একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে আর আপনি এখানে বসে আছেন? ব্যাপারটা ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আমি রিয়ার সাথে গল্প করতে লাগলাম। এদিকে ইরা রিয়াদ। কিরে, কি হলো? ওদিকে কি দেখছিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? আছে, চলো বাসায় যাব এক্ষুনি। একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি উঠ। দুলা ভাই উঠেন তো। আচ্ছা, ইরা যখন বলছে চলো, চলে যাই, কিন্তু ইমন কই? কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। আসার সময় অবশ্য ইরার মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগি লুকে তাকাচ্ছিল, মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম।
সিগারেট খাওয়াটা আমার নেশা না, দিনে